রাত গভীর হলে বঙ্গোপসাগরের অথই জলরাশি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করে। চারপাশের ঘুটঘুটে অন্ধকার আর ঢেউয়ের গর্জনের নিচে লুকিয়ে থাকে প্রকৃতির অসীম রহস্য। ভৌগোলিক মানচিত্রের সীমারেখা কেবল ভূপৃষ্ঠেই দৃশ্যমান থাকে। মাটির হাজার ফুট গভীরে কিংবা সমুদ্রের অতল গহ্বরে কোনো কাঁটাতার বা কনক্রিটের দেয়াল তোলা সম্ভব নয়। আর ঠিক এই নিরেট প্রাকৃতিক বাস্তবতাকে হাতিয়ার করে বঙ্গোপসাগরের বুকে গত ১.৫ দশক ধরে চলছে শতাব্দীর সবচেয়ে লোমহর্ষক, নিঃশব্দ এবং সুপরিকল্পিত এক লুণ্ঠন। দৃশ্যত মনে হবে সাগরের এপারে বাংলাদেশ, ওপারে ভারত বা মিয়ানমার, কিন্তু মাটির হাজার ফুট নিচে চলছে এক ভয়ঙ্কর ডাকাতি। বাংলাদেশ অংশে কোনো গ্যাস উত্তোলন না করে বর্ডারের ঠিক ওপার থেকে শক্তিশালী ক্রস বর্ডার প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নিজেদের ভূখণ্ডে টেনে নিচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনা নয়, এটি পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত সাধারণ সূত্রকে কাজে লাগিয়ে চালানো এক নগ্ন এবং নিখুঁত আগ্রাসন। বিজ্ঞানের সাধারণ সূত্র বলে, ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই বৈজ্ঞানিক নীতিকে পুঁজিতে পরিণত করে নয়াদিল্লি এবং নেপিদো বাংলাদেশের সীমানার ঠিক গা ঘেঁষে স্থাপন করেছে দানবীয় সব ড্রিলিং রিগ এবং হাই ক্যাপাসিটি পাম্প। বিরামহীনভাবে গ্যাস উত্তোলনের মাধ্যমে তারা বর্ডারের ওপারে তৈরি করেছে এক বিশাল শূন্যস্থান বা লো প্রেশার জোন। এর সরাসরি এবং ভয়াবহ ফল হিসেবে বাংলাদেশের সংরক্ষিত গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই সেই শূন্যস্থান পূরণের জন্য দুই প্রতিবেশীর পাইপলাইনের দিকে তীব্র বেগে ছুটে যাচ্ছে। আমরা ঘুমিয়ে আছি আর আমাদের পায়ের নিচ দিয়ে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পাচার হয়ে যাচ্ছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মের আড়ালে চালানো এই বৈজ্ঞানিক ডাকাতির সাথে ইতিহাসের একটি ভয়ঙ্কর অধ্যায়ের সরাসরি মিল পাওয়া যায়। যারা আন্তর্জাতিক ভূ রাজনীতির ইতিহাস জানেন তাদের মনে পড়ে যাবে ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের কথা। ইরাক কেন কুয়েতে আক্রমণ করেছিল? অনেকেই অনেক কথা বলেন, কিন্তু মূল কারণটি ঠিক ছিল এই বঙ্গোপসাগরের ঘটনার মতোই একটি নীরব চুরি। ইরাকের রুমাইলা তেলক্ষেত্রের ঠিক সীমানা বরাবর কুয়েত স্ল্যান্ট ড্রিলিং বা ক্রস বর্ডার ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচ দিয়ে বিপুল পরিমাণ তেল আত্মসাৎ করছিল। এই সুনির্দিষ্ট এবং প্রমাণিত চুরির জবাব দিতেই সাদ্দাম হোসেন সরাসরি সামরিক অভিযান চালিয়েছিল কুয়েতের ওপর। আজ ঠিক ৩ দশক পর বঙ্গোপসাগরের তলদেশে সেই রুমাইলা মডেলেরই এক নিখুঁত আধুনিক বাস্তবায়ন করে চলেছে ভারত ও মিয়ানমার। সাদ্দাম হোসেন হয়তো তার ভূখণ্ডের চুরি ধরতে পেরেছিলেন, কিন্তু বাংলাদেশের বিগত নতজানু সরকারগুলো এই চুরির কথা জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এই নীরব ডাকাতির প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। এর নেপথ্যে রয়েছে ১৪ বছর ধরে অত্যন্ত সতর্কতার সাথে বোনা এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক জাল। ২০১২ সালে আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ধারণী রায়ে বাংলাদেশ এক বিশাল জয় পেয়েছিল। তখন দেশ জুড়ে উৎসবের ঢল। বলা হয়েছিল আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই জয়ের সুফলকে শুরুতেই অত্যন্ত সুকৌশলে গলা চিপে হত্যা করে ভারত। কিভাবে? সমুদ্র জয়ের পরপরই বাংলাদেশের দুটি অত্যন্ত সম্ভাবনাময় ব্লকের ইজারা বা লিজ সরাসরি তুলে দেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর থেকে কেটে গেছে দীর্ঘ ১৪টি বছর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময়ে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সীমানায় এক ঘনফুট গ্যাসও উত্তোলন করেনি। তারা কোনো কাজই করেনি। তারা মূলত ব্লকগুলোকে জিম্মি করে স্থবির করে রেখেছিল। এই স্থবিরতা কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল না। এটি ছিল নয়াদিল্লির সাউথ ব্লকের একটি সুনির্দিষ্ট এবং পৈশাচিক ব্লুপ্রিন্ট। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোকে অকেজো করে ফেলে রাখা, যাতে বর্ডারের ওপাশ থেকে তারা বিনা বাধায় বাংলাদেশের সম্পূর্ণ রিজার্ভ নিজেদের সীমানায় টেনে নিতে পারে। আমরা যদি আমাদের পাশ থেকে পাম্প করতাম তবে গ্যাসের স্থানান্তর হতো না। ভারত আমাদের পাম্পিং বন্ধ রেখে নিজেদের দিক থেকে পুরো ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দিয়েছিল। এই ষড়যন্ত্রের সবচেয়ে নগ্ন প্রমাণ পাওয়া যায় ভারতের নিজস্ব কার্যক্রমের দিকে তাকালে। বাংলাদেশের ব্লকগুলোতে যখন তারা কাজ ফেলে রেখেছে, তখন ঠিক একই সময়ে নিজেদের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে মোদী প্রশাসন প্রতি বছর ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস তুলে নিচ্ছে। এখানেই শেষ নয়, সমুদ্র মন্থন নামক এক মেগা প্রকল্পের অধীনে ব্ল্যাক ফোর্জ ডলফিন রিগ ব্যবহার করে গভীর সমুদ্রে একের পর এক বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে চলেছে ভারতীয় কোম্পানিগুলো। অর্থাৎ নিজেদের সমুদ্র সীমায় তারা সম্পদের পাহাড় গড়ছে আর বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশের সমুদ্র সীমাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এক গ্যাসহীন মরুভূমিতে পরিণত করছে। এই চক্রান্তের সাথে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক এনার্জি জায়ান্টদের সন্দেহজনক আচরণ। ১৯৫৩ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তত ৬ থেকে ৭টি দরপত্র বা টেন্ডার সম্পূর্ণ রহস্যময় কারণে ভেঙে গেছে। আমেরিকান বহুজাতিক কোম্পানি কনকোফিলিপস গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে অযৌক্তিক টালবাহানা করে চুক্তির মাঝপথ থেকে সরে দাঁড়ায়। একইভাবে দক্ষিণ কোরিয়ার
মস্কো দায়ী প্রতিশ্রুতি ভঙ্গ করে পাততাড়ি গোটায়। প্রতি ঘটনার দৃশ্যমান কারণ হয়তো ভিন্ন মনে হয়েছে, কিন্তু চূড়ান্ত ফলাফল ছিল একটাই: বাংলাদেশকে জ্বালানি শূন্য করে রাখা এবং বিদেশি শক্তির উপর নির্ভরশীল করে তোলা। এই চরম ব্যর্থতা এবং ভূ রাজনৈতিক ফাঁদে পড়ার খেসারত আজ দিতে হচ্ছে দেশের 18 কোটি মানুষকে। নিজেদের গ্যাস তুলতে না পারার কারণে বাংলাদেশকে প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে বিপুল দামে এলএনজি বা তরলীকৃত গ্যাস কিনতে হচ্ছে। শুধুমাত্র এই এলএনজি আমদানির পেছনে প্রতি বছর দেশের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। 60,000 কোটি টাকা, যে অর্থ দিয়ে দেশের পুরো অবকাঠামোগত চেহারা বদলে দেওয়া যেত, যে অর্থ দিয়ে শত শত হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে আর মেগা প্রজেক্ট তৈরি করা যেত, সেই অর্থ কেবল নতজানু নীতি এবং নয়াদিল্লির পাতা ফাঁদে পা দেওয়ার কারণে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এই বিশাল অঙ্কের অর্থ পাচারের ফলে দেশের বৃহৎ শিল্প কারখানাগুলো আজ ধুঁকছে। নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। গার্মেন্টস, স্টিল, সিমেন্ট থেকে শুরু করে সব খাতেই গ্যাসের হাহাকার, আর তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনে। বিদ্যুতের লোডশেডিং, কারখানার ছাঁটাই আর জিনিসপত্রের দাম বৃদ্ধি, সবকিছুর পেছনে লুকিয়ে আছে সমুদ্রের তলদেশের ওই 14 বছরের চুরি। জ্বালানি খাতের এই দাসত্ব এবং কর্পোরেট মাফিয়াদের জিম্মি দশা থেকে কিভাবে বের হতে হয় তার সবচেয়ে বড় এবং আপোষহীন উদাহরণ হলো ইরান। পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু এবং দশকের পর দশক ধরে চলা ভয়ঙ্কর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তেহরান যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তা গোটা বিশ্বের জন্য এক চরম শিক্ষা। ইরান কখনোই তাদের জাতীয় সম্পদ এবং জ্বালানি খাতকে কোনো বিদেশি পরাশক্তি বা কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দেয়নি। শত বাধা সত্ত্বেও তারা নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং যে কোনো মূল্যে নিজেদের সম্পদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। আন্তর্জাতিক মহলের হাজারো হুমকির মুখেও ইরান প্রমাণ করেছে, সদিচ্ছা এবং রাষ্ট্র কাঠামোতে দেশপ্রেম থাকলে মাটির নিচের সম্পদ রক্ষায় কারো দয়া দাক্ষিণ্যের প্রয়োজন হয় না। ঠিক এই ইরানি মডেলের সফল এবং আগ্রাসী প্রয়োগ ঘটিয়েছে বঙ্গোপসাগরের আরেক পারের দেশ মিয়ানমার। সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা বিশ্ব যখন নেপিদোর ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে এবং শেভরন বা টোটাল এনার্জির মতো আমেরিকান ও ইউরোপীয় কোম্পানিগুলো পাততাড়ি গুটিয়ে পালায়, তখন মিয়ানমার সরকার বিন্দুমাত্র বিচলিত হননি। তারা পশ্চিমা হুমকিতে মাথা নত না করে অত্যন্ত সাহসিকতার সাথে সরাসরি হাত মেলায় চীনের সাথে। জ্বালানি খাতের এই দাসত্ব এবং কর্পোরেট মাফিয়াদের জিম্মি দশা থেকে কিভাবে বের হতে হয় তার সবচেয়ে বড় এবং আপোষহীন উদাহরণ হলো ইরান। পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু এবং দশকের পর দশক ধরে চলা ভয়ঙ্কর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তেহরান যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তা গোটা বিশ্বের জন্য এক চরম শিক্ষা। ইরান কখনোই তাদের জাতীয় সম্পদ এবং জ্বালানি খাতকে কোনো বিদেশি পরাশক্তি বা কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দেয়নি। শত বাধা সত্ত্বেও তারা নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং যে কোনো মূল্যে নিজেদের সম্পদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। আন্তর্জাতিক মহলের হাজারো হুমকির মুখেও ইরান প্রমাণ করেছে, সদিচ্ছা এবং রাষ্ট্র কাঠামোতে দেশপ্রেম থাকলে মাটির নিচের সম্পদ রক্ষায় কারো দয়া দাক্ষিণ্যের প্রয়োজন হয় না। ঠিক এই ইরানি মডেলের সফল এবং আগ্রাসী প্রয়োগ ঘটিয়েছে বঙ্গোপসাগরের আরেক পারের দেশ মিয়ানমার। সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা বিশ্ব যখন নেপিদোর ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে এবং শেভরন বা টোটাল এনার্জির মতো আমেরিকান ও ইউরোপীয় কোম্পানিগুলো পাততাড়ি গুটিয়ে পালায়, তখন মিয়ানমার সরকার বিন্দুমাত্র বিচলিত হননি। তারা পশ্চিমা হুমকিতে মাথা নত না করে অত্যন্ত সাহসিকতার সাথে সরাসরি হাত মেলায় চীনের সাথে। বেইজিং এর বিশ্ববিখ্যাত জ্বালানি কোম্পানি সিএনওওসি এবং সিএনপিসির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়ানমার পুরো বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে দেয়। চীনা প্রযুক্তির এই সরাসরি উপস্থিতির ফলাফল রীতিমতো অবিশ্বাস্য। 2026 সালের জুনের মধ্যে মিয়ানমার তানিনথারি গভীর সমুদ্র ব্লকে 95 টিসিএফ এবং আতাবাই উপকূলে 14 টিসিএফ সহ মোট 109 ট্রিলিয়ন ঘনফুট নতুন গ্যাসের সন্ধান নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। এছাড়া তাদের পুরনো গ্যাস ফিল্ড থেকে প্রতি বছর 200 বিলিয়ন ঘনফুট গ্যাস তারা নিয়মিত তুলে নিচ্ছে। মিয়ানমারের এই আগ্রাসী সাফল্য প্রমাণ করে, পরাশক্তির হুমকিতে গুটিয়ে না থেকে সঠিক এবং শক্তিশালী মিত্র নির্বাচন করতে পারলে সমুদ্রের বুক চিরে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ নিজেদের ঘরে তোলা সম্ভব। 2024 সালের আগস্ট মাসের পট পরিবর্তনের পর পরিস্থিতি আরো ঘোলাটে রূপ নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমেরিকান কোম্পানি এক্সন মোবিল কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই 15টি ব্লক ইজারা নেওয়ার একতরফা চেষ্টা চালিয়েছিল। এই ঘটনাগুলো স্পষ্ট করে যে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো নিয়ে আঞ্চলিক এবং পশ্চিমা শক্তিগুলোর কতটা আগ্রাসী এবং জবরদখলমূলক মনোভাব রয়েছে। কিন্তু এবার এই দীর্ঘদিনের বংশবদ্ধ নীতি এবং স্থবিরতার অবসান ঘটতে যাচ্ছে। 14 বছরের জমানো ক্ষোভ এবং দিল্লির সাজানো ছক ভেঙে চুরমার
করতে দৃশ্যপটে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক প্রশাসনের পররাষ্ট্র ও জ্বালানি নীতির মূল ভিত্তি হল সরাসরি এবং আপোষহীনভাবে বাংলাদেশ ফার্স্ট। এতদিন আমেরিকা ও ভারতের প্রচ্ছন্ন হুমকিতে চীনের বিশ্বমানের প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশের সমুদ্রপথে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই অলিখিত নিষেধাজ্ঞা এবং মনস্তাত্ত্বিক বাধা চিরতরে উপড়ে ফেলতে তারেক রহমান চীনের সাথে এক ঐতিহাসিক এবং মেগা মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। বেইজিংয়ের সাথে এই চুক্তির মূল উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে ভারতীয় আধিপত্যের কবর রচনা করা এবং অতি দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সমুদ্র সীমা থেকে গ্যাস উত্তোলন শুরু করা। মিয়ানমারে সফলভাবে প্রমাণিত চীনের অত্যাধুনিক ডিপ সি ড্রিলিং প্রযুক্তি এবার সরাসরি বাংলাদেশের ব্লকে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাস্টার প্ল্যানের খবর প্রকাশে আসার পরপরই নয়াদিল্লির সাউথ ব্লকে রীতিমতো অস্বস্তি শুরু হয়েছে। তাদের রাতের ঘুম হারাম হওয়ার কারণ খুব স্পষ্ট। কারণ চীনের উপস্থিতির অর্থ হল বর্ডারের ওপার থেকে পাম্প করে বাংলাদেশের গ্যাস চুরির যে অবৈধ মেকানিজম ভারত চালিয়ে আসছিল তার চূড়ান্ত এবং চিরস্থায়ী সমাপ্তি। যখন বাংলাদেশের ব্লকে চীনের দানবীয় রিগগুলো কাজ করবে তখন উচ্চমানের সেই ভারসাম্য ফিরে আসবে। ভারতের ভ্যাকুয়াম ক্লিনার আর কাজ করবে না। একই সাথে তারেক রহমান সরকার দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বহুগুণ বৃদ্ধির কঠোর নির্দেশ দিয়েছেন। বিদেশি কোম্পানির উপর শতভাগ নির্ভরশীলতা শূন্যের কোঠায় নামিয়ে এনে বাপেক্সকে আধুনিক যন্ত্রপাতি ও আন্তর্জাতিক মানের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে স্বনির্ভর করার রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটি শুধু চীনের উপর নির্ভরশীলতা নয়, এটি হলো নিজেদের পায়ে দাঁড়ানোর এক দীর্ঘমেয়াদী রূপরেখা। রাত গভীর হচ্ছে বঙ্গোপসাগরের বুক চিরে। ঢেউয়ের শব্দে আজ যেন এক নতুন স্বাধীনতার গান বাজছে। চীনের সাথে এই যুগান্তকারী মাস্টার প্ল্যানটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রতি বছর এলএনজি আমদানির পেছনে ব্যয় হওয়া 60,000 কোটি টাকার বিশাল অঙ্ক সম্পূর্ণ বেঁচে যাবে। নিজস্ব গ্যাসে দেশের শিল্প কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চলবে, যা অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে দেবে। ভারত ও মিয়ানমার বিজ্ঞানকে হাতিয়ার করে এতদিন যে নীরব লুণ্ঠন করেছে, ঠিক একই বিজ্ঞান ও সর্বাধুনিক প্রযুক্তির পাল্টা জবাব দিয়ে বাংলাদেশ তার ন্যায্য সম্পদ রক্ষা করবে। আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধুত্বের আড়ালে যে চরম ধোঁকাবাজির শিকার বাংলাদেশ হয়েছে, তারেক প্রশাসনের এই কঠিন সিদ্ধান্ত সেই কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি টানবে। বঙ্গোপসাগরের তলদেশে থাকা বাংলাদেশের নিজস্ব গ্যাসে অন্য কোনো দেশের খবরদারি আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না। রাষ্ট্র কাঠামোর প্রতিটি স্তরে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ চূড়ায় স্থান দিয়ে চীনের সাথে এই প্রযুক্তিগত অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনীতি এবং ভূরাজনৈতিক অবস্থানে এক অভাবনীয় এবং অপ্রতিরোধ পরিবর্তন আনতে চলেছে। 14 বছরের লুণ্ঠনের চূড়ান্ত জবাব দিয়ে নিজেদের সম্পদে বাংলাদেশের একছত্র অধিকার কায়েম হওয়ার এই ঐতিহাসিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একটি ভূকৌশলগত থ্রিলার আজ তার চরম ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে, কিন্তু দাবার বোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান যে চাল দিয়েছেন তা থেকে বাঁচার কোনো পথ নেই ভারতের। বঙ্গোপসাগরের নিচে এখন আর কোনো শূন্য স্থান নেই। সেখানে এখন জমছে এক প্রবল চাপের টাইম বোমা। যেদিন বাংলাদেশের ব্লকে প্রথম ড্রিলিং রিগটি গর্জে উঠবে, সেদিন শুধু গ্যাসের সন্ধানই মিলবে না, সেদিন সাউথ ব্লকের মেকি আধিপত্যের কফিনটিও চিরতরে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাবে।